জনদুর্ভোগ কমাতে রাজধানীতে কমন ইউটিলিটি টানেল নির্মাণের উদ্যোগ সরকারের। আমলাতান্ত্রিক জটিলতায় বাস্তবায়ন নিয়ে সংশয়। যুক্তরাষ্ট্রের জিএসপি বঞ্চিত হওয়ায় বাংলাদেশের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণ নিয়ে শঙ্কা। টিকফা চুক্তিকে কাজে লাগানোর পরামর্শ বিশ্লেষকদের। রোগীদের অজ্ঞতার সুযোগে সরকারি হাসপাতালগুলোতে চলছে প্রেসক্রিপশন বাণিজ্য। বহির্বিভাগে নেই পর্যাপ্ত চিকিৎসক, দুর্ভোগে রোগীরা। গাজীপুরে যাত্রীবাহী বাস ও প্রিজন ভ্যানের মুখোমুখি সংঘর্ষ। মানবতা বিরোধী অপরাধ মামলার 2 আসামি আমজাদ ও রিয়াজউদ্দিন গুরুতর আহত। এবং বাল্যবিয়েতে রাজি না হওয়ায় বরগুনার স্কুল ছাত্রীর ওপর নির্যাতন। পড়াশোনা চালিয়ে যেতে বাবা মা সহ 5 জনের বিরুদ্ধে মামলা করেছে ভুক্তভোগী কিশোরী। সময় সংবাদে সঙ্গে রয়েছে আমি এজি মাহমুদ। দর্শক, রাজধানীর সার্কিট হাউস রোডে তথ্য ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। আর সেই সাথে বেসরকারি রেডিও আগে ছিল না, এটাও কিন্তু আওয়ামী লীগ সরকার আমলেই দেওয়া। এবং আমরা FM বেতার কেন্দ্র, প্রায় 24টি FM বেতার কেন্দ্র স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে এবং 32টি কমিউনিটি রেডিও পরিচালনার সুযোগ আমরা সৃষ্টি করে দিয়েছি। আমার বেশ মজাই লাগে যখন দেখি যে আমরাই দিলাম বেসরকারি টেলিভিশন, আর সেখানে বসে আমাদের সমালোচনাটাই যেন সব থেকে বেশি। সুযোগটা যে আমরা করে দিয়েছি বলার সময় এ কথাটা যারা বলেন তারা বোধহয় মনে রাখেন না। আমি অনুরোধ করব বলার সময় এটার জন্য একটু মনে রাখে যে এই সুযোগটা আওয়ামী লীগ সরকারই করে দিয়েছে, এই কথাটা যেন তারা একটু মনে রাখেন, আমি সেইটুকুই বলবো। সেই সাথে সাথে আজকে মোবাইল টেলিফোন, এখন তো মোবাইল টেলিফোন প্রত্যেকটা মানুষের জীবন যাত্রার সাথে মিলে গেছে। সকলের হাতেই একটা মোবাইল ফোন, যে যেভাবে পারুক, একেবারে একজন দিনমজুর বলেন বা খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে একজন কৃষক বলেন, একজন শ্রমিক বলেন বা উচ্চ পর্যায়ে যত, সকলের হাতেই কিন্তু আজকে মোবাইল ফোন রয়েছে। 16 কোটি দেশে মানুষের দেশ আমাদের। এই 16 কোটি মানুষের দেশে আজকে 12 কোটি 68 লক্ষ সিম ব্যবহার হয়, অর্থাৎ মোবাইল ফোন একটা না, 2টা 3টা 4টা করেও এক একজনে ব্যবহার করে যাচ্ছেন। এই সুযোগটা কে দিয়েছে? আওয়ামী লীগ সরকার করে দিয়েছে। আজকে ইন্টারনেট সার্ভিস সারা বাংলাদেশে, তথ্য সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছি, ডিজিটাল সেন্টার আমরা করে দিচ্ছি, নতুন প্রযুক্তি ব্যবহারের বিরাট সুযোগ আমরাই সৃষ্টি করে দিয়েছি, আওয়ামী লীগই দিয়েছে। কাজে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে মানুষকে দেয়, এইটুকু হলো বড় কথা। আমরা যখনই সরকার এসেছি আমরা কিন্তু কখনো পিছু হটিনি। আমরা সবসময় চেয়েছি হ্যাঁ সমালোচনা হবে, তবে সেই সমালোচনা গঠনমূলক হোক, কিন্তু সেই সমালোচনা যেন কোনো বিকৃত না করে, মানুষকে বিভ্রান্তি না করে। আর যতটুকু অগ্রগতি করতে পেরেছি বা ভালো কাজ করেছি, সমালোচনার সাথে সাথে সেইটুকু বলারও যেন একটু সাহস থাকে যে না, এই সরকার কিছু ভালো কাজও করে যাচ্ছে, বা এই যে বলার সুযোগটা করে দিচ্ছি, এটুকুও যেন স্বীকার করেন, সেটাই আমরা চাই। আমরা ইতিমধ্যে তথ্য অধিকার আইন 2009 প্রণয়ন করেছি এবং একটা কমিশনও আমরা গঠন করে দিয়েছি। সেখানে যাদের তথ্য পাওয়ার অধিকার রয়েছে, তথ্য চাইলেই তাৎক্ষণিকভাবে তথ্য পেতে পারেন, সেই সুযোগটাও আমরা সৃষ্টি করে দিয়েছি। আমাদের ইতিমধ্যে আমাদের তথ্য বিনোদন সরবরাহ এবং দেশীয় কৃষ্টি সংস্কৃতি বিকাশের জন্য বাংলাদেশ বেতার, বিটিভি, পিআইডি, চলচ্চিত্র প্রকাশনা অধিদপ্তর, গণযোগাযোগ অধিদপ্তর, বাংলাদেশ ফিল্ম আর্কাইভ, ফিল্ম সেন্সর বোর্ড, পিআইবি, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট, বাংলাদেশ চলচ্চিত্র টেলিভিশন ইনস্টিটিউট এবং বিএফডিসি সকলেই কাজ করে যাচ্ছেন। প্রতিটি সংস্থাকে আমরা চাই আরও আধুনিক, যুগোপযোগী এবং প্রযুক্তি ব্যবহারে পারদর্শী হিসেবে গড়ে তুলতে। বাংলাদেশ টেলিভিশনের সম্প্রচার ব্যবস্থা অ্যানালগ ছিল, আজকে তা সম্পূর্ণ ডিজিটালে রূপান্তর করার ব্যবস্থা নেওয়া হয়েছে, কারণ এখন ডিজিটাল চলছে, কাজে ডিজিটালে এটা রূপান্তর করা হচ্ছে। বিটিভির সদর দপ্তর ভবন নির্মাণ এটাও বাস্তবায়ন করা হয়েছে এবং বাংলাদেশ টেলিভিশন কেন্দ্রের সম্প্রসারিত ভবনের স্টুডিও যন্ত্রপাতি স্থাপনের প্রকল্পে নির্মাণ কাজও সম্পন্ন করা হয়েছে। বাংলাদেশ বেতারের প্রতিদিনের সম্প্রচারের সময়
যা ছিল মাত্র 240 ঘন্টা, আজকে তা 385 ঘন্টায় উন্নীত হয়েছে। বাংলাদেশের ফিল্ম আর্কাইভ ভবন নির্মাণের কাজ চলছে, কাজী ফিল্ম আর্কাইভ ভবন আমরা আলাদাভাবে নির্মাণ করে দিচ্ছি। আমরা বিএফডিসিতে ডিজিটাল প্রযুক্তি প্রবর্তন শীর্ষক প্রকল্প সমাপ্তির পথে। বিভিন্ন চলচ্চিত্র নির্মাণে অনুদান দেওয়া হচ্ছে। এ পর্যন্ত 38টি চলচ্চিত্র নির্মাণের জন্য সরকারি অনুদান প্রদান করা হয়েছে। একই সাথে প্রতি বছরে 2টি করে শিশুতোষ চলচ্চিত্র নির্মাণের জন্য সরকারি অনুদান দেওয়া হচ্ছে। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের জন্য অনুদান প্রদান করা হচ্ছে। আমি এটুকু চাই যে আমাদের এফডিসিটাও আরও আধুনিক হোক, কারণ এফডিসি জাতির পিতা বঙ্গবন্ধুর হাতে গড়া। পিআইবিতে সাংবাদিকতায় মাস্টার্স কোর্স প্রবর্তন করা হয়েছে এবং পিআইবি দুদক এবং পিআইবি A2I গণমাধ্যম পুরস্কার প্রবর্তন করা হয়েছে, অর্থাৎ ভালো সংবাদ দিয়ে পরিবেশন করবে যা সমাজের জন্য কার্যকর, তাদেরকে পুরস্কৃত করা হবে। জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে আমাদের সরকারি সময়ে 9.5 কোটি টাকা ব্যয়ে অবকাঠামো উন্নয়নের সম্পূর্ণ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। 2013 সালে বাংলাদেশ চলচ্চিত্র টেলিভিশন ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হয়েছে এবং ইনস্টিটিউটে চলচ্চিত্র বিষয়ক প্রথম কোর্স এবং টেলিভিশন বিষয়ক প্রথম কোর্স সমাপ্ত হয়েছে। বিশ্বের সাথে যদি তাল মিলিয়ে আমাদের চলতে হয় তাহলে গবেষণা, শিক্ষা, প্রশিক্ষণ একান্তভাবে প্রয়োজন। স্বাধীন গণমাধ্যমকে সুদৃঢ় ভিত্তির উপর দাঁড় করানোর জন্য আমরা সাংবাদিক ও গণমাধ্যম কর্মীদের জন্য নিবর্তনমূলক ব্যবস্থা ও বিধিবিধান বাতিল করেছি। সাংবাদিকদের কল্যাণে বিভিন্ন ধরনের সহায়তা বা অনুদান নীতিমালা গ্রহণ করা হয়েছে। আমরা প্রায় 608 জন সাংবাদিক ও সাংবাদিক পরিবারের মাঝে 3,80,00,000 টাকার অনুদানের চেক এ পর্যন্ত বিতরণ করা হয়েছে। সাংবাদিকদের বৃহত্তর কল্যাণ সাধনের জন্য বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আইন 2014 প্রণয়ন করা হয়েছে এবং এই আইনের আওতায় ট্রাস্টি বোর্ড গঠন করা হয়েছে। এখানে হয়তো সরকার কিছু সিড মানি দেবে, তবে অর্থ নিজেদের সংগ্রহ করে নিতে হবে। ইলেকট্রনিক মিডিয়ার স্বাধীনতাকে সুসংহত করে এর যথাযথ বিকাশের লক্ষ্যে জাতীয় সম্প্রচার নীতিমালা 2014 এবং সম্প্রচার কমিশন আইন প্রণয়নের কাজ দ্রুত এগিয়ে চলেছে। নীতিমালা 2014 আমরা গ্রহণ করেছি এবং সম্প্রচার কমিশন আইনও প্রণয়ন করা হচ্ছে। সাংবাদিকদের জন্য 8ম ওয়েজ বোর্ড রোয়েদাদ ঘোষণা ও বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আর ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের জন্য আমি মনে করি একটা নীতিমালা করা দরকার এবং তাদেরও বেতন কাঠামো কী হবে ও একটা ওয়েজ বোর্ড করা দরকার বলে আমি মনে করি। আমরা এটুকুই চাই যে আমাদের দেশ এগিয়ে যাক এবং এটা ঠিক যে আজকে সারা বিশ্বে আপনারা দেখবেন, বিশেষ করে মুসলিম অধ্যুষিত দেশগুলি নানা ধরনের কর্মকাণ্ড, সন্ত্রাসী জঙ্গিবাদী কর্মকাণ্ড সেখানে উত্থান ঘটেছে। বাংলাদেশও একসময় জঙ্গিবাদী উত্থান ঘটেছিল। আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পর আমরা এই ধরনের সন্ত্রাস এবং জঙ্গিবাদকে কঠোর হস্তে দমন করেছি। আমি আমাদের যারা মিডিয়া এখানে কাজ করেন, ইলেকট্রনিক হোক বা পত্রিকা হোক, সকলকে আমি অনুরোধ করব যে বাংলাদেশে যেন এই সন্ত্রাস জঙ্গিবাদ মাথা চাড়া দিয়ে উঠতে না পারে, তার জন্য এর যা খারাপ দিক সেটা যেন মানুষের কাছে আরও ব্যাপকভাবে প্রচার হয়, সে ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেবেন। আর একটা হচ্ছে মাদক। এই মাদকও একটা ব্যাধির মতো সমাজে ঢুকে পড়েছে। হ্যাঁ, আমরা প্রতিদিন মাদক ধরছি, যারা মাদকের সঙ্গে ব্যবসায় জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি, কিন্তু সমাজের জন্য এটা বিরাট ক্ষত। কাজে এখানে কোনো মানুষ যেন এই মাদকাসক্ত না হয়, হলে পরে কী কী ক্ষতি হয় এই বিষয়গুলি আরও ব্যাপক প্রচার করা দরকার, অর্থাৎ মানুষের মাঝে একটা সচেতনতা সৃষ্টি করা দরকার। আর এই সচেতনতা সৃষ্টি করতে পারে একমাত্র আপনারা, মিডিয়া পারেন। কাজে সে বিষয়ে আপনারা অবশ্যই যথাযথ ব্যবস্থা নেবেন, সেটাই আমরা চাই। কারণ আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা দিয়ে যতই ব্যবস্থা নিচ্ছি না কেন, কিন্তু সচেতনতাটা সৃষ্টি করতে না পারলে এবং এখান থেকে মানুষকে বিরত করতে না পারলে কিন্তু এর শুভ ফলটা পাওয়া যাবে না। কাজে দর্শক, রাজধানীর সার্কিট হাউস রোডে তথ্য ভবনের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা তখন সরাসরি ছিলাম সেখানে। যাচ্ছি পরের প্রসঙ্গে। সৌন্দর্য বর্ধন সেবা সংস্থার লাইন সংস্কারের নামে বারবার
রাস্তা খোঁড়াখুড়ি বন্ধ আর জনদুর্ভোগ কমাতে রাজধানীর কমন ইউটিলিটি টানেল নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। ইতোমধ্যে 2 সিটি কর্পোরেশনকে নকশা প্রণয়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সরকারের এমন উদ্যোগকে স্বাগত জানালেও আমলাতান্ত্রিক জটিলতা এর বাস্তবায়ন নিয়ে সংশয় রয়েছে বিশ্লেষকদের। তবে সিটি কর্পোরেশন বলছে জনদুর্ভোগ কমাতে এই মুহূর্তে কমন ইউটিলিটি টানেল নির্মাণের কোনো বিকল্প নেই। বিস্তারিত জানাচ্ছেন জুনায়েদ আল হাবিব। সেবা সংস্থাগুলো লাইন সংস্কারের নামে বারবার যেন রাস্তা খোঁড়াখুড়ি আর যত্রতত্র কেবল টানতে না হয়, এজন্য অনেক আগেই পরিকল্পনাবিদরা পরামর্শ দিয়েছিলেন রাজধানীতে কমন ইউটিলিটি টানেল নির্মাণের। দেরিতে হলেও এবার এই টানেল নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। টানেল নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও তা বাস্তবায়ন সময় সাপেক্ষ উল্লেখ করে সিটি কর্পোরেশন বলছে জনদুর্ভোগ কমাতে এখন এর বিকল্প নেই। তবে যত দ্রুত সম্ভব এর বাস্তবায়নে কাজ করবে দায়িত্বশীল এই প্রতিষ্ঠানটি। অনেক দিতে খরচ কমবে, কারণ ধানমন্ডি 3 নম্বর রাস্তা আমি 1 মাস আগে কার্পেটিং করেছি। গতকাল খবর পেলাম যে ওয়াসা কেটে ফেলেছে, আবার যে ডিপিডিসি কাটবে না এর কোনো নিশ্চয়তা নাই। কাজেই এই কমন ইউটিলিটি টানেলের আর কোনো বিকল্প নাই। কবে হবে আমি বলতে পারছি না, তবে হতেই হবে। বিশ্লেষকরা বলছেন এতদিন পর হলেও সরকারের এমন উদ্যোগ প্রশংসনীয়। তবে আমলাতান্ত্রিক জটিলতায় শেষ পর্যন্ত তা কতটুকু বাস্তবায়ন হবে তা নিয়ে রয়েছে সংশয়। টেকনোলজি এত সুন্দর হয়েছে যে যে কোনো জায়গায় যে কোনো সময় এই টানেলগুলি তৈরি করা সম্ভব। সরকার যদি এই চিন্তা করেন যে এই দেশটাকে সুন্দর করব, সরকার যদি একটু সরকারের ভিতরে যে লোকগুলি আছেন তারা যদি একটু সময়ের জন্য নিজের স্বার্থের চেয়ে দেশের স্বার্থকে বড় করে দেখেন, তাহলে এই কাজগুলি খুবই সহজ। রাস্তা খোঁড়াখুড়ি আর বিদ্যুতের খুঁটির সঙ্গে কেবলের জঞ্জাল থেকে নগরবাসীকে মুক্তি দিতে অচিরেই এই উদ্যোগ বাস্তবায়ন হবে এমন প্রত্যাশা সাধারণ মানুষের। জুনায়েদ আল হাবিব, সময় সংবাদ, ঢাকা। মার্কিন বাজারে নতুন করে জিএসপি চালু হলেও বাংলাদেশকে সুবিধা না দেওয়ার বিষয়টিকে নেতিবাচকভাবেই দেখছেন দেশের কূটনীতিকরা। আর ব্যবসায়ীরা মনে করছেন প্রতিযোগী দেশগুলোর জিএসপি সুবিধা পুনর্বহাল হওয়ায় বিপাকে পড়বে প্লাস্টিক ও পাটজাত পণ্যের মতো অপরিচিত পণ্যের বাজার। তবে জিএসপি না পাওয়ায় আর্থিক ক্ষতির চেয়ে বাংলাদেশের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণ বেশি বাধাগ্রস্ত হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। এদিকে টিকফা চুক্তিকে বাংলাদেশের পক্ষে জোরালোভাবে কাজে লাগানোর পরামর্শ দিয়েছেন তারা। বিস্তারিত জানাচ্ছেন মোস্তফা মাহবুব। গেল বছরের সেপ্টেম্বরে সব দেশের ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র বিশেষ বাণিজ্য সুবিধা জিএসপি স্থগিতের পর চলতি বছরের 29 জুলাই থেকে তা আবারও চালু করে। তবে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা সহ 122টি দেশ সুবিধাটি ফিরে পেলেও জিএসপি তালিকায় স্থান পায়নি বাংলাদেশ ও রাশিয়া। এমন অবস্থায় কূটনীতিকরা বলছেন তৃতীয় বিশ্বের দেশ হিসেবে জিএসপি বাংলাদেশের অধিকার। ওদের রাশিয়ার সাথে অনেক প্রশ্ন আছে, হ্যাঁ আমেরিকার, কিন্তু আমাদেরকে ইকুয়াল করা এটা এইভাবে ঠিক হয়নি। আমেরিকা ওয়াজ নট হ্যাপি উইথ দ্য ইলেকশনস, হ্যাঁ, এবং এটা আমাদেরকে বারবার ওরা মনে করিয়ে দিচ্ছে। গেল অর্থ বছরে বাংলাদেশ মার্কিন বাজারে রপ্তানি করেছে প্রায় 5.5 বিলিয়ন মার্কিন ডলারের পণ্য। এক্ষেত্রে জিএসপি সুবিধা বহির্ভূত তৈরি পোশাক খাতের অবদান সবচেয়ে বেশি। আর জিএসপি না পাওয়ায় বিপাকে পড়েছে প্লাস্টিক, চামড়া, পাটজাত পণ্য, হিমায়িত খাদ্যপণ্যের মতো রপ্তানি খাত। আমাদের গোশ নিয়ে, আমাদের পাটের পণ্য নিয়ে যারা ব্যবসা করতে পারে ভালো, তারাও চাচ্ছে যে আমরা যেন এই সুবিধাটা পাই। এটার কারণে আমাদের গ্লোবালি যে মেসেজ ছিল সেই মেসেজটা আমাদেরকে দুর্বল করেছে। এটা কিন্তু যদি ইউরোপিয়ান ইউনিয়ন এটাকে ফলো করে তাহলে আমাদের জন্য বুমেরাং হবে। অর্থনীতিবিদদের মতে জিএসপি সুবিধা না পাওয়ায় আর্থিক ক্ষতির চেয়ে আন্তর্জাতিক বাজার সম্প্রসারণ হবে বড় চ্যালেঞ্জ। আর তাই জিএসপি ফিরে পেতে সরকারের প্রতি জোরালো কূটনৈতিক যোগাযোগের পরামর্শ তাদের। টিকফার প্ল্যাটফর্মটি মার্কিন যুক্তরাষ্ট্র যতটা না তাদের নিজেদের উদ্দেশ্যে ব্যবহার করছে, বাংলাদেশ তার উদ্দেশ্যে এখন পর্যন্ত পর্যাপ্তভাবে ব্যবহার করতে পারছে না। এখানে আরো প্রোঅ্যাক্টিভিজম প্রয়োজন। বাজার সুবিধা, জিএসপি পুনরুদ্ধার, এই ধরনের বিষয়গুলোকে আরো স্ট্রংলি এই প্ল্যাটফর্মে নিয়ে আসা। টিকফা প্ল্যাটফর্ম ব্যবহার করে মার্কিন ব্যবসায়ীদের বিভিন্ন দাবি দেওয়া তারা কিন্তু আলোচনা করছে এবং সেগুলোর সুবিধা আমাদের দেশের বাজেটেও আমরা তার এক ধরনের সরাসরি তার পরিবর্তন দেখতে পাচ্ছি। শ্রম অধিকারের পক্ষে নিজেদের শুধু জাহির না করে জিএসপি ফিরিয়ে দিয়ে যুক্তরাষ্ট্রের উচিত বাংলাদেশের প্রাপ্য নিশ্চিত করা, এমন অভিমত ব্যবসায়ী এবং পর্যবেক্ষকদের। মোস্তফা মাহবুব, সময় সংবাদ, ঢাকা। সরকারি হাসপাতালগুলোতে রোগীদের অজ্ঞতার সুযোগে চলছে চিকিৎসকদের প্রেসক্রিপশন বাণিজ্য। হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসকদের অনুপস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে রোগীর আনুপাতিক হারে ডাক্তারের পদ না থাকা আবার
পথ যা আছে তার মধ্যে শূন্য থাকার কারণে সেবা দিতে হিমশিম খাচ্ছে রাজধানীর মিটফোর্ড হাসপাতাল। এসব বিষয়ে কথা বলতে চাইলে রাজি হননি সরকারের ঊর্ধ্বতন কেউ। বিস্তারিত জানাচ্ছেন সেলিয়া সুলতানা। কি ব্যবসা করে ভাই, মনে করেন যে বাংলাদেশের সবচেয়ে বড় সন্ত্রাস হলে এই যে চারিদিকে টাকা, আপনি যাবেন টেস্ট দিবে, যে জায়গায় টেস্ট করতে যাবেন ওরা বলে দিবে যে আপনি কোনো জায়গায় যান, ঠিক থেকে টাকা নিবেই। এই যে এখানে ভালো ট্রিটমেন্ট দেয় না, এখানে তো মনে করেন যে যেরকম ট্রিটমেন্ট দেওয়ার কথা দিলে পারে রুগীর কিন্তু অসুখ ইনশাল্লাহ ভালো হয়ে যাবে, কিন্তু ওরা ট্রিটমেন্ট দেয় না। চেম্বারে দেখা করে কেপের সাথে ডিল থাকে, যে ডাক্তার সেই ডিএসকে করে বেশি ওষুধ লাগে, মানে ডিল থাকে অনেকে কোম্পানির ডাক্তারকে পয়সা দেয়। ওষুধ কোম্পানিগুলোর কর্মকর্তাদের এই বক্তব্যে অনেকটাই পরিষ্কার, ওষুধ কোম্পানিগুলোর কোটি কোটি টাকার আয়ের একমাত্র গাণিতিক সূত্র ডাক্তারদের প্রেসক্রিপশন। ডাক্তার যা লিখবেন তাই সেবন করতে রোগীরা বাধ্য। রোগীর অজ্ঞতার সুযোগে বারবার রোগীদের হাসপাতালে আসার ব্যবস্থাও করেন ডাক্তাররাই। না লিখলে তো ওষুধ কই যায়, আমার কোম্পানি মাসে 100 কোটি টাকা বেচে, করতে লেখে বলে তো বিক্রি করে। এছাড়া ঢাকা মেডিকেলের মতো হাসপাতালে হাজার হাজার রোগী যেখানে ভিড় করেন এবং চিকিৎসকদের হিমশিম খেতে হয়, সেখানে অনেক বহির্বিভাগে ডাক্তারদের অনুপস্থিতি নিত্যদিনের বিষয়। গতকাল তো আসেই নেই, গতকালকে আসেনি, গতকাল আসে নাই তো। আপনারা কবে থেকে আসতেছেন? এই লোক আজকে 3 দিন ধরে আসতেছে, এই লোক আজকে 3 দিন ধরে আসতেছে, এই লোক 3 দিন ধরে। হ্যাঁ, এদিকে প্রতিদিন প্রায় 3 থেকে 4 হাজার মানুষের ভিড় থাকা মিটফোর্ড মেডিকেলের বহির্বিভাগে রোগীদের চাপের তুলনায় ডাক্তারদের অপ্রতুলতা বেশিরভাগ সময়ই ভোগান্তিতে ফেলে রোগীদের। সমস্যার সমাধানে চিকিৎসক সহ অন্যান্য পদ বাড়ানো, শূন্য পদ পূরণ এবং বেডের সংখ্যা দ্রুত বাড়ানো প্রয়োজন বলে জানালেন মিটফোর্ড মেডিকেলের উপপরিচালক। সকাল 9টার দিকে আসছি, ডাক্তার এখনো আসে নাই। ওই জায়গায় লেখা আছে সময় 10টা থেকে 11টা, এই জায়গার মধ্যে বল এখন বাজতেছে কয়টা আপনার 12টা। বলি কি 100 করে নিয়ে আসেন, আনছি 6 মাস পর আসেন, তো প্রয়োজনে আমার 300 টাকা 350 টাকা 100 টাকা করে লোকে। প্রাইভেটে আমাদের অনেক টাকা লাগবে, কিন্তু কিছু টাকা সেভ হইব, এই জন্য তো আমরা এখানে আসি। প্রয়োজন হইব হাতের ওষুধ হয়তো লাগবে 50 টাকার, আমাদের দিয়ে 500 টাকার ওষুধ কিনা। রোগীর যে হ্রাস হচ্ছে ওই প্রত্যেকটা ডিপার্টমেন্টেই কিন্তু আমাদের লুট করতেছে আর কি। এই জন্য আমার মতে এটা যেহেতু 600 বেডের হসপিটাল আছে, এটা অন্তত দ্বিগুণ যদি করা যায় আর কি, মানে অন্তত 1200 বেড থেকে বা 1500 বেড যদি করা যায় এবং সেই অনুপাতে যদি জনবল দেওয়া যায়, যে চিকিৎসক, নার্স এবং অন্যান্য সাপোর্টিভ স্টাফ, তাহলে আমার মনে হয় যে রোগীরা আরো ভালো সেবা পাবে। তবে সরকারি হাসপাতালগুলোর ডাক্তারদের প্রেসক্রিপশন বাণিজ্যে লাভবান হওয়া এবং বহির্বিভাগের সাধারণ মানুষের সার্বিক সুযোগ সুবিধা নিশ্চিত করার বিষয়ে জানতে একাধিকবার চেষ্টা করা হলেও এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত কারো মন্তব্য পাওয়া যায়নি। এই ব্যাপারে প্রয়োজনীয় উত্তর পরে দেবো, এখন এই ব্যাপারে কামড়ে ঘোরাচ্ছে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। গাজীপুরে যাত্রীবাহী বাসের সঙ্গে পুলিশের আসামিবাহী পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে 2 আসামি ও 4 পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। আহত 2 আসামি হল মানবতা বিরোধী অপরাধের মামলার 2 আসামি আমজাদ হোসেন ও রিয়াজউদ্দিন ফকির। সকালে গাজীপুর সদরের রাজেন্দ্রপুর এলাকায় জাতীয় উদ্যানের সামনে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ময়মনসিংহ থেকে ঢাকা আসার পথে পুলিশের পিকআপ ভ্যানের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রিজন ভ্যানে থাকা মানবতা বিরোধী অপরাধের মামলার 2 আসামি আমজাদ হোসেন ও রিয়াজউদ্দিন ফকির গুরুতর আহত হন। এছাড়া আহত হন আরও 4 পুলিশ সদস্য। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। আহতদের মধ্যে আসামি আমজাদ হোসেনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গতকাল ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার পলাশীহাটা গ্রাম থেকে আলবদর কমান্ডার আমজাদ হোসেন ও ভালুকজান গ্রাম থেকে তৎকালীন জামায়াত নেতা রিয়াজউদ্দিন ফকিরকে গ্রেফতার করে পুলিশ। তাদের বিরুদ্ধে 2014 সালের 12 অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়। প্রিজনাল ভ্যানে ঢাকায় আসামি নেওয়ার সময় ন্যাশনাল পার্কের 2 নম্বর গেটের সামনে নেত্রকোনাগামী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। তাতে প্রিজনাল ভ্যানে আমাদের 4 জন পুলিশ এবং 2 জন আসামি আহত হয়েছে। সময় সংবাদ আরো থাকছে। বরিশালে 6 ব্লগার ও কবিকে ফেসবুকের মাধ্যমে হত্যার হুমকি আনসার বিডির। উদ্বিগ্ন সুশীল সমাজ, নিরাপত্তার আশ্বাস পুলিশের। এবং ফেনীতে পৌরসভার বিরুদ্ধে খাল দখল করে মার্কেট নির্মাণের অভিযোগ। বৃষ্টি হলেই তলিয়ে যায় শহর, দখল মুক্ত করতে শিগগিরই অভিযান চালানোর আশ্বাস প্রশাসনের। বাল্যবিয়েতে রাজি না হওয়ায় বাবা মার পরামর্শে বরগুনায় ঝাড়ফুঁকের নামে এক স্কুল ছাত্রীর ওপর চালানো হয় নির্যাতন। তবে তাতেও দমে যায়নি মেয়েটি। পড়াশোনা চালিয়ে যেতে বাবা মা ও ফকির সহ 5 জনের বিরুদ্ধে মামলা করেছে সাহসী ওই কিশোরী। এ ঘটনায় এখনো পর্যন্ত বোন ও ভগ্নিপতিকে গ্রেফতার করেছে পুলিশ। এই অবস্থায় তার নিরাপত্তা নিয়ে শঙ্কা দেখা দিলেও ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ।
এম এ আজিমের তথ্য, এস এম সিফাতের তোলা ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। নিজ পরিবারের নির্যাতনের শিকার এই কিশোরীর নাম তানজিলা। বরগুনার গৌরীচন্না নওয়াব সলিমুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী সে। বাল্যবিয়ের বলি না হয়ে লেখাপড়া করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন তার চোখে মুখে। ফলে পরিবারের হাতেই নির্যাতনের শিকার হয়ে এখন সে হাসপাতালে চিকিৎসাধীন। কিশোরীর অভিযোগ, মাসখানেক আগে কুয়েত থেকে দেশে ফিরে বাবা জাহাঙ্গীর খান বিয়ের জন্য চাপ দিলে চাচার বাড়িতে চলে যায় সে। গত 9 আগস্ট বাবার অসুস্থতার কথা বলে তাকে বাড়ি নিয়ে যাওয়া হয়। এরপর জিন তাড়ানোর নামে স্থানীয় এক ফকিরের মাধ্যমে তার উপর চালানো হয় নির্যাতন। এতে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করেন তার চাচা চাচি। মিথ্যে কথা বললে নিয়ে আমার এক তান্ত্রিকের ওই দিয়ে আমার তাদের ঘরে আটক করতে চাইছে। এখন আমি বিয়ে বসবো না, আমি পড়াশোনা করে অনেক বড় হতে চাই। ভূত পেতনির কথা কইয়া সে নিয়ে কালকে টানা হাসরা করছে। টানা হাসরা করিয়া ওর বোন বড়টায় গলা টিপে ধরছে এবং ওর বাবায় ওই চুল ধরে জাগাইতে জাগাইতে মেয়ে অসুস্থ হয়ে গেছে। লেখাপড়া যেন ঠিকভাবে হয়, আমরা এই জন্য রিস্ক করছি। আমরা 3 চাচা বলছি আমরা এটা রিস্ক করছে, আমরা নিলাম। এদিকে এই ঘটনায় মামলা দায়েরের পর গ্রেফতার করা হয় অভিযুক্ত বোন ও ভগ্নিপতিকে। মামলাটি বর্তমানে তদন্তাধীন আছে। অভিযোগ করার কারণে পরিবারবর্গ বা পরিবারবর্গের পক্ষ থেকে অন্য কেউ যাতে ওর উপরে কোনো প্রতিহিংসা বশত কিছু না করতে পারে, এই জন্য আমাদের নজরাধীনে আছে। এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্থানীয় ইউপি চেয়ারম্যানের সালিশ বৈঠকে তাকে বিয়েতে জোর না করার অঙ্গীকার করেছিলেন তার বাবা। মামলা দায়েরের পর পলাতক রয়েছেন কিশোরীর বাবা মা ও অভিযুক্ত ফকির। সময় সংবাদ, বরগুনা। রাজধানীর সায়দাবাদে গণপিটুনিতে পরিবহন শ্রমিক হত্যার প্রতিবাদে ঢাকা সিলেট রুটে চলছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট। গতকাল রাতে জেলার পরিবহন শ্রমিক ইউনিয়নে ধর্মঘটের ডাক দেয়। সকাল থেকেই ধর্মঘটের কারণে সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে কোনো বাস ছেড়ে যায়নি। ফাঁকা পড়ে রয়েছে টিকিট কাউন্টারগুলো। এতে বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা। অনেকে দীর্ঘক্ষণ অপেক্ষা করে ফিরে গেছেন। একইভাবে ঢাকা থেকেও সিলেটের উদ্দেশ্যে কোনো বাস ছাড়বে না বলে জানিয়েছে পরিবহন শ্রমিকরা। এদিকে সিলেট থেকে অন্যান্য জেলা ও উপজেলায় বাস চলাচল স্বাভাবিক রয়েছে। এর আগে গত সোমবার রাতে কথা কাটাকাটির জের ধরে 4-5 জন যাত্রী শ্যামলী পরিবহনের চালক শিবু দেবনাথকে মারধর করলে তিনি মারা যান। এ ঘটনায় 3 যাত্রীকে আটক করেছে পুলিশ। জানতাম না আজকে ধর্মঘট, যাচ্ছিলাম ঢাকাতে, আমাদের বাসায় পরীক্ষা শেষ হয়েছে তো সেই জন্য আর কি। তা এসে সকাল থেকে ঘুরতেছি 1 ঘন্টা যাবত। আমরা আসছিলাম মাজার জিয়ারত করতে, ওরা এসে দেখি অবরোধ। এখন তো খুব সমস্যা হতো, আমরা থাকার জায়গাও নাই। দর্শক, এই মুহূর্তে সিলেটের দক্ষিণ সুরমার কেন্দ্রীয় বাস টার্মিনালে রয়েছেন আমাদের রিপোর্টার ইকরামুল কবির। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আপনারা জানেন যে ইতিমধ্যে সকাল 6টা থেকে সিলেট ঢাকা এবং ঢাকা সিলেট রুটে যাত্রীবাহী বাস ধর্মঘট চলছে। এই ধর্মঘটের কারণ হচ্ছে কি, বাবুল দেবনাথ নামে এক শ্যামলী পরিবহনের এক শ্রমিককে চালককে পিটিয়ে হত্যা করা হয়েছে সায়দাবাদে। এই বাবুল দেবনাথের বাড়ি হচ্ছে গিয়ে সিলেট অঞ্চলের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে এবং তারই প্রতিবাদে আজ সকাল থেকে ধর্মঘট চালিয়ে যাচ্ছেন সিলেট জেলা পরিবহন শ্রমিক ইউনিয়ন। এবং এই পরিবহন ইউনিয়নের পক্ষ থেকে এই ঘটনার প্রতিবাদে, অর্থাৎ এই হত্যাকাণ্ডের প্রতিবাদে এখন সমাবেশ চলছে। এই সমাবেশে সিলেট জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিক উপস্থিত রয়েছে এবং অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এই ঠিক 12টা থেকে আনুষ্ঠানিকভাবে এই সভা শুরু হয়েছে এবং এই সভা থেকেই পরবর্তী কর্মসূচি নেওয়া হবে এবং সভা থেকেই জানানো হবে পরবর্তী কি করণীয়। তবে আমরা যেটা জেনেছি সেটা হচ্ছে কি, আজ সন্ধ্যা পর্যন্ত এই ধর্মঘট চলবে। তবে ধর্মঘট এই শুধুমাত্র এই রুটেই, অর্থাৎ সিলেট ঢাকা রুটেই চলছে এবং অভ্যন্তরীণ যে রুটগুলো রয়েছে সিলেটের উপজেলা আন্তঃজেলা, এই রুটে কিন্তু ধর্মঘট চলছে না। এবং এখান থেকে বারবার দাবি এসেছে যে এই ঘটনার প্রতিবাদে, এই হত্যাকাণ্ডের প্রতিবাদে, এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত রয়েছেন যে 3 জনকে ধরা হয়েছে এবং তাদের ফাঁসি দাবি করা হচ্ছে এই সমাবেশ থেকে। সমাবেশে মোটামুটি সিলেট জেলার বিভিন্ন ইউনিট এবং বিভিন্ন উপজেলার এবং বিভিন্ন কমিটির সকল নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন এবং সকল নেতৃবৃন্দর একটি দাবি রয়েছে যে চালক শ্যামলী পরিবহনের যে চালককে হত্যা করা হয়েছে তার ড্রাইভিং সিটের মধ্যেই, আপনাকে একটু জানিয়ে রাখি জি মাহমুদ, যে কজন যাত্রী উঠতে একটু দেরি হচ্ছিল সেই অজুহাতে কজন যাত্রী পিটিয়ে হত্যা করেছে সেই চালককে এবং এই প্রতিবাদেই এই ধর্মঘট এবং এই সমাবেশ।
সমাবেশ থেকে পরবর্তী কর্মসূচি দেওয়া হবে এবং সেই কর্মসূচি যেটা আসবে সেটা আপনার মাধ্যমে সময় টেলিভিশনের দর্শকদের জানিয়ে দেওয়া হবে। দর্শক, গণপিটুনিতে পরিবহন শ্রমিক হত্যার ঘটনায় ঢাকা সিলেট রুটে পরিবহন ধর্মঘট চলছে। আর এই মুহূর্তে সিলেটের দক্ষিণ সুরমার কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে সেসব খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী ইকরামুল কবির। যাচ্ছি পরের প্রসঙ্গে। বরিশালের 6 ব্লগার ও কবিকে আনসার বিডি নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। তাদেরকে ইসলামের শত্রু হিসেবে চিহ্নিত করেছে আনসার বিডি। এ ঘটনায় ব্লগার ও কবির পাশাপাশি উদ্বিগ্ন সুশীল সমাজও। এই অবস্থায় যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। আরো জানাচ্ছেন ফেরদাউস সোহাগ। 6 জনকে ইসলাম বিরোধী আখ্যায়িত করে আমাদেরকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। সোমবার রাতে বরিশালের কবি হেনরি স্বপন হুমকির খবরটি প্রথম জেনেছেন। তার ফেসবুকে হুমকির স্ট্যাটাসটি দেওয়া হয়। সেখানে বরিশালের 6 জনের ছবি রয়েছে আর বলা হয়েছে আনসার বিডি বরিশাল বিভাগে কাজ শুরু করেছে। তাদের চিহ্নিত 6 জনই ইসলামের শত্রু। এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় শঙ্কিত তারা। সারা দেশে যেভাবে ব্লগারদের হত্যা করা হচ্ছে তাতে কিছুটা হলেও আমি শঙ্কিত। আমি আসলে নিরাপত্তাহীনতায় ভুগছি এই বিষয়ে, এবং সেখানে যে যাদেরকে নামে হুমকি দেওয়া হচ্ছে সবাই আসলে প্রগতিশীল চিন্তা চেতনার মানুষ। এই বিষয়টিকে এত সহজভাবে নেওয়ার কিছু নেই। সম্প্রতি দেশে বেশ কজন ব্লগার হত্যার পর এ হুমকিতে উদ্বিগ্ন বরিশালের সুশীল সমাজ। তবে এ ব্যাপারে যথাযথ নিরাপত্তা ও আইনগত ব্যবস্থা গ্রহণ করার কথা জানিয়েছে পুলিশ। আমরা বরিশালে ধর্মবিরোধী বা ইসলাম বিরোধী এরকম কোনো বক্তব্য, এরকম কোনো কাজ কখনো ঘটেনি। কিন্তু এই খবরটিতে আমরা সবাই উদ্বিগ্ন। আমরা প্রশাসনের অনতিবিলম্বে নিরাপত্তা চাই, সাহায্য চাই। আমাদের যে প্রযুক্তিগত যে বিষয়গুলি আছে আমরা সেগুলি ব্যবহার করে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা অব্যাহত রাখবো, যাতে আমরা দ্রুত এই অপরাধীদেরকে বিচারের আওতায় আনতে পারি। তাদেরকে সবসময় আমরা পর্যবেক্ষণের মধ্যে রাখবো। যদি এমনটা হয়, আমরা যদি মনে করি যে তাদেরকে 24 ঘন্টায় আমাদের পুলিশ প্রহরা দেওয়া লাগে, আমরা সেটাও দিব, কিন্তু আমরা তাদের নিরাপত্তার ব্যবস্থা করব। যাদের হুমকি দেওয়া হয়েছে তারা হলেন কবি হেনরি স্বপন, কবি তুহিন দাস, কবি মেহেদি হাসান, সংগঠক ও ব্লগার নজরুল বিশ্বাস, ব্লগার প্রীতম চৌধুরী ও ব্লগার চারু তুহিন। ফেরদাউস সোহাগ, সময় সংবাদ, বরিশাল। ফিটনেসবিহীন গাড়ি ও লাইসেন্সবিহীন চালকের বিরুদ্ধে বিআরটিএর অভিযান চলায় রাজধানীতে গণপরিবহনের সংকট দেখা দিয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন স্কুল, কলেজ এবং অফিসগামী সাধারণ মানুষজন। সকালে গাড়ি না পেয়ে যাত্রীদের রাজধানীর বিভিন্ন পয়েন্টে অপেক্ষা করতে দেখা যায়। অনেকে গাড়ি না পেয়ে পায়ে হেঁটে কর্মস্থলে যেতে দেখা গেছে। গণপরিবহনের সংকটে সিএনজি এবং রিকশার ভাড়া বেড়ে গেছে বলে অভিযোগ করেছেন যাত্রীরা। তবে গাড়ি না পেলেও সাধারণ মানুষ ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে চালানো এই অভিযানকে সমর্থন জানিয়েছেন। একই সঙ্গে রাজধানীতে গণপরিবহন বাড়ানোর জন্য আবেদন করেছেন তারা। ফিটনেস ছাড়া গাড়িগুলো রাস্তায় চলে, যে একটা অবস্থা থাকে, অনেক সময় দেখা যায় জুয়া উঠতেছে, অনেক সময় বাস্ট হয়ে যেতে পারে, আগুন লেগেও যেতে পারে। আর যে মানুষের একটা সিটগুলা মোটেই ভালো না, একেবারে দেখা যায় বসাও যাচ্ছে না, পোকামাকড়ে কামড়াচ্ছে। যানজট কমছে, বাট মানুষের অনেক, আমরা তো অ্যাবিলিটি নাই যে গাড়িতে চড়বো। এখন অনেকক্ষণ দাঁড়ায় থাকতে, অনেক সময় হেঁটে যেতে হয় অনেক জায়গায়, এতে করে আমাদের অনেক সমস্যা হচ্ছে। রাস্তা বাস না থাকার কারণে মানে আমরা তো সিএনজিতে যাবো অথবা রিক্সা যাবো, রিক্সার অবস্থা খুব খারাপ, মানে সেখানে ভাড়া অনেক টাকা। 5 টাকার রিক্সা ভাড়া 5 টাকার বাস ভাড়া দেখা যাচ্ছে, রিক্সা ভাড়া 50-100 টাকা চাইতেছে আর কি। দর্শক, এই মুহূর্তে রাজধানীর বাংলা মোটর এলাকায় রয়েছেন আমাদের রিপোর্টার কামরুজ্জামান মামুন। ঘটনার বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছে তার কাছে। ফিটনেসবিহীন গাড়ি এবং লাইসেন্সবিহীন চালকের বিরুদ্ধে যে বিআরটি এবং পুলিশের অভিযান, সেই অভিযানের প্রেক্ষিতে কিন্তু রাজধানীতে কমে গেছে গণপরিবহনের সংখ্যা। এবং আজ সকাল থেকে আমরা রাজধানীর অনেকগুলো বাস স্টপেজ ঘুরে দেখেছি এবং প্রত্যেকটি বাস স্টপেজে দেখেছি শত শত মানুষের অপেক্ষা। তারা কিন্তু আসলে অপেক্ষা করছেন কাঙ্ক্ষিত বাসটির জন্য, গন্তব্যে যাওয়ার জন্য। সকাল 9টায় আমরা দেখেছি যে শত শত মানুষ অফিসগামী যারা, তারা কিন্তু অফিসে যাবার জন্য বাস পাচ্ছেন না, গণপরিবহন পাচ্ছেন না, এবং যে কারণে তারা বিকল্প ব্যবস্থা হিসেবে কিন্তু রিক্সা বা সিএনজি ব্যবস্থা করছেন বা সেগুলো ব্যবহার করে তাদের গন্তব্যে পৌঁছার চেষ্টা করছেন। কিন্তু সেখানেও আসলে বিপত্তি দেখা গিয়েছে। সেখানেও দেখা গিয়েছে যে রিক্সা বা সিএনজিতে অতিরিক্ত ভাড়া দ্বিগুণ বা তার চেয়েও বেশি ভাড়া নিয়ে কিন্তু বেশি ভাড়া দিয়ে কিন্তু তারা আসলে তাদের গন্তব্যে যাচ্ছেন। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই যে
সাধারণ যাত্রীরা যাদের সাথে আমরা কথা বলেছি তারা জানিয়েছেন যে এই অভিযানের পক্ষে, তারা এই অভিযানকে সাধুবাদ জানিয়েছেন। তারা কিন্তু পাশাপাশি বলেছেন যে এই অভিযান চললে রাস্তায় যেহেতু গণপরিবহন সংকট দেখা দিতেই পারে, তাই তার আগেই, অভিযান শুরুর আগেই একটু ব্যবস্থা করা দরকার ছিল। বিআরটি বা পুলিশ কর্তৃপক্ষের ব্যবস্থা করা উচিত ছিল রাস্তায় যাতে গণপরিবহন সংকট না হয়, যেন যাত্রী দুর্ভোগ না হয়। সে কারণে কিন্তু রাস্তায় আগে থেকেই যদি কিছু গণপরিবহনের ব্যবস্থা করা যেত তাহলে কিন্তু এই সংকট বা এই ভোগান্তি এত চরম পর্যায়ে পৌঁছাতো না। আমরা সকাল থেকেই কিন্তু দেখেছি, আমরা এখন রয়েছি বাংলা মোটর মোড়ে, এবং বাংলা মোটর মোড়ে যে পাশ থেকে মানুষজন ওঠে, রাস্তার দুই পাশে আমরা ঘুরে দেখেছি যে এই জায়গাতে কিন্তু সব সময় আসলে মানুষজন অপেক্ষা করছেন এবং দীর্ঘ সময় অপেক্ষা করে, অনেকে হুড়োহুড়ি করে, বল প্রয়োগ করে, শক্তি প্রয়োগ করে আসলে অনেকে উঠছেন, কিন্তু পাশাপাশি অনেকে উঠতে পারছেন। এর ভিতরে শিশু রয়েছে, বয়োবৃদ্ধ অনেক মানুষ রয়েছে, তারা কিন্তু আসলে পরবর্তীতে ব্যর্থ হয়ে বাসে উঠতে না পেরে রিক্সা বা সিএনজি অথবা তারা পুনরায় বাসায় ফিরে যাচ্ছেন। আর একটি তথ্য যদি আপনাকে জানিয়ে রাখি যে আমরা কথা বলেছিলাম এখানে যে দায়িত্বপ্রাপ্ত ট্রাফিক কর্মকর্তা রয়েছেন, ট্রাফিক সদস্য রয়েছেন, সেই ট্রাফিক পুলিশের সদস্যের সাথে আমরা কথা বলেছি। তিনি জানিয়েছেন যে এই গণপরিবহনের সংকটের কারণে এখানে যে অবস্থা হয়, তারা এখানে আসলে গাড়ি দাঁড় করিয়ে যে লোক সংখ্যা তোলা হতো, লোকজন তোলা হতো, সেই গাড়ি এখন এখানে দাঁড় করাতে তারা দিচ্ছেন না, বিধায় কিন্তু সংকট আরো ঘনীভূত হচ্ছে। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত শেষ। দর্শক, ফিটনেসবিহীন গাড়ি এবং লাইসেন্সবিহীন চালকের বিরুদ্ধে রাজধানীতে বিআরটি এর অভিযান চলছে, আর যে কারণে গণপরিবহনের সংখ্যা বিভিন্ন স্থানে কমে গেছে। তো আর রাজধানীর বাংলা মোটর এলাকা থেকে সেসব খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী কামরুজ্জামান মামুন। যাচ্ছি পরের প্রসঙ্গে। ফেনী পৌরসভার 3টি ওয়ার্ডের পানি নিষ্কাশনের একমাত্র পথ পাগলিছড়া খাল পর্যায়ক্রমে দখলের এক পর্যায়ে খোদ পৌরসভাই এখন দখলদার হয়ে এ খালে নির্মাণ করেছে মার্কেট। ফলে প্রথমবারের মতো পানিতে তলিয়ে যায় ফেনী শহর, যাতে চরম দুর্ভোগ ও ক্ষতির মুখে পড়তে হয় এলাকার হাজার হাজার মানুষকে। অবশ্য পৌর কর্তৃপক্ষ বলছে সমাধানের পথ খুঁজছেন তারা। বখতিয়ার মুন্নার রিপোর্ট। ফেনী পৌরসভার 10, 11 ও 12 নম্বর ওয়ার্ডের প্রায় 1.25 লাখ মানুষের পানি নিষ্কাশনের একমাত্র পথ এই পাগলিছড়া খাল। এখানকার ভূমি অফিস ও সরকারি নকশা অনুযায়ী এই খালের গড় প্রস্থ 20 ফুট, কিন্তু অবৈধ দখলদারদের জাঁতাকলে পড়ে স্থান ভেদে এর প্রস্থ দাঁড়িয়েছে এখন 4 থেকে 6 ফুট ড্রেনে। এর মধ্যে শহরের গরুর মাংস বাজারের পাশে এই খালের উপর খোদ ফেনী পৌরসভায় অবৈধভাবে গড়ে তুলেছে 16 ফুট প্রস্থ ও 188 ফুট দৈর্ঘ্যের এই মার্কেটটি। আর পথ দিয়ে পানি নিষ্কাশন হতে না পারায় সম্প্রতি বর্ষণে শহরের প্রধান প্রবেশ পথ শহীদ শহীদুল্লাহ কায়সার সড়ক ও ফেনী বাজারের একটি অংশ সহ হাজার হাজার বাড়িঘর, অফিস ও ব্যবসা প্রতিষ্ঠান তলিয়ে যায় হাঁটু পানির নিচে। খালের উপর পৌরসভার মার্কেট হওয়ার কারণে পানিগুলো যেতে পারেনি, এই কারণে শহরটা তলে গেছে। ইসলামপুর রোড, এসএসকে রোডে শত শত দোকানে পানি উঠেছে এবং ব্যবসায়ীরা কোটি কোটি টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। খালগুলো যদি এখন থেকে দখলমুক্ত না করে আগামীতে আমরা আরো বিপদে পড়ব। ফেনীর পৌর মেয়র জানালেন, পৌর আয়ের চেয়ে নাগরিক সেবা সবার আগে, তাই ভবিষ্যৎ দুর্ভোগ ও ক্ষতি কমাতে সবাইকে নিয়ে সমাধানের পথ খোঁজা হচ্ছে। এই মার্কেট করার কারণে যদি জনগণের দুর্ভোগ হয়, এই সমাধানের জন্য আমরা একটা পথ খুঁজে বাইর করব। এই দুর্ভোগ ইনশাল্লাহ সামনে থাকবে না। অন্যদিকে ফেনীর রাজস্ব বিভাগের অতিরিক্ত জেলা প্রশাসক জানালেন, খালের অবৈধ দখলমুক্ত করতে শিগগিরই অভিযান শুরু হবে। জেলা শহরে যত অবৈধ স্থাপনা আছে খালের উপর এবং রাস্তার উপর সবগুলো আমরা উচ্ছেদের প্রক্রিয়ায় যাচ্ছি। পাগলিছড়া খালের উপর যে পৌরসভা অবৈধভাবে মার্কেট নির্মাণ করেছে আমাদের অনুমতি ছাড়া, কোনো কর্তৃপক্ষের অনুমতি ছাড়া, সেটা আমরা শীঘ্রই উচ্ছেদ করে ফেলবো। ফেনী শহরে পানি নিষ্কাশনের প্রায় 6 কিলোমিটার পথের মধ্যে পাগলিছড়া খাল ছাড়াও দমদমা, ভোলভোলা ও মধুয়াই খালেও অবৈধভাবে গড়ে উঠেছে বাড়ি, দোকানপাট ও মার্কেট। বখতিয়ার মুন্না, সময় সংবাদ, ফেনী। কুড়িগ্রামে আগুন লেগে একটি মার্কেটের 4টি দোকান, 2টি আবাসিক হোটেল এবং মার্কেটের পাশের একটি বাড়ি পুড়ে গেছে। প্রত্যক্ষদর্শী ফায়ার সার্ভিস জানায়, ভোর 5:30টার দিকে শহরের কুড়িগ্রাম বাজারের সাগর সুপার মার্কেটে আগুন লাগে। এতে সুপার মার্কেটের 4টি দোকান পুড়ে যায়। এছাড়া সাগর রেস্ট হাউস ও রহমান রেস্ট হাউস নামে 2টি আবাসিক হোটেল ও মার্কেটের পাশের একটি বাড়িও মালামাল সহ আগুনে পুড়ে যায়। পরে খবর পেয়ে কুড়িগ্রাম ও আশপাশের জেলা থেকে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট এসে 3 ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। সাগর সুপার মার্কেট এবং এয়ার গার্মেন্টস, এখানে নাসির গার্মেন্টস
সবগুলোই মোটামুটি সব ধরনের দোকানেই অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর পাই এই সুপার মার্কেটে আগুন লাগছে, তারপরে সঙ্গে সঙ্গে 2টা ইউনিট কুড়িগ্রাম থেকে আসে, আর আসার পরে দেখা যায় যে আগুনের ভয়াবহতা অনেক বেশি। তার জন্য আমি সাথে সাথে উলিপুরকে খবর দেই, নাগেশ্বরী খবর দেই এবং লালমনিরহাটকেও খবর দিই। শর্ট সার্কিট থেকেই সম্ভবত আগুনটা লেগেছে। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। আফগানিস্তানে 10 জনকে ল্যান্ডমাইন দিয়ে উড়িয়ে দেওয়ার ভিডিও চিত্র প্রকাশ করেছে আইএস জঙ্গিরা। হত্যার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও চিত্রটি প্রকাশ করা হয়। আফগানিস্তানের একটি অজ্ঞাত স্থানে ভিডিও চিত্র ধারণ করা হয়েছে বলে তাতে দাবি করা হয়। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের ধারণা, ভিডিও চিত্রে দেখা যাওয়া জঙ্গিরা আফগানিস্তানের শেনওয়ারি উপজাতির এবং ভিডিওটি নানগরহার প্রদেশের কোথাও ধারণ করা হয়েছে। আফগান সরকারকে সহায়তার অভিযোগে ওই 10 জনকে হত্যা করা হয়েছে বলেও জানানো হয় ভিডিও চিত্রে। অন্যদিকে সিরিয়ার উত্তরাঞ্চলে 22 জন অ্যাশিরীয় খ্রিস্টানকে আইএস মুক্তি দিয়েছে বলে সংবাদ মাধ্যমে জানিয়েছে একটি আন্তর্জাতিক পর্যবেক্ষণ সংস্থা। মুক্তিপ্রাপ্তরা বেশিরভাগই বয়স্ক নারী। তবে জঙ্গিদের হাতে এখনও 150-রও বেশি খ্রিস্টান বন্দী রয়েছে বলে জানা গেছে। পর্যবেক্ষণ সংস্থার কর্মকর্তারা জানান, অ্যাশিরীয় নেতাদের সঙ্গে জঙ্গিদের দীর্ঘ আলোচনার পর এই খ্রিস্টানদের মুক্তি দেওয়া হয়। বন্দীদের মুক্তির জন্য কোনো ধরনের মুক্তিপণ দিতে হয়নি বলেও জানান তারা। তবে মুক্তির আগে তাদেরকে জোর করে ধর্মান্তরের চেষ্টা করা হয় বলে মুক্তিপ্রাপ্তরা অভিযোগ করেন। গেল ফেব্রুয়ারি মাসে সিরিয়ার হাসাকা প্রদেশে থেকে 200-রও বেশি অ্যাশিরীয় খ্রিস্টানকে অপহরণ করে আইএস। উয়েফা সুপার কাপের খবর। লিওনেল মেসি নৈপুণ্য এবং পেদ্রোর অতিরিক্ত সময়ের গোলে সেভিয়াকে হারিয়ে বছরের 4র্থ শিরোপা নিশ্চিত করল বার্সেলোনা। সেভিয়াকে 5-4 গোলে হারায় কাতালানরা। জর্জিয়ার তিবিলিসিতে ম্যাচের 3 মিনিটেই বানেগার গোলে লিড নেয় সেভিয়ারা। এরপর সমতা আনতেও অবশ্য খুব বেশি সময় নেয়নি বার্সা। ম্যাচের 7 মিনিটে গোল পরিশোধ করেন মেসি। এরপর ম্যাচের 15 মিনিটে কাতালানদের হয়ে নিজেদের জোড়া গোল পূরণ করেন এই আর্জেন্টাইন তারকা। ম্যাচের বয়স যখন 44 মিনিট তখন রাফিনহা গোল করে ব্যবধান বাড়ান। বিরতির পর ফিরে ম্যাচের 52 মিনিটে উরুগুয়ান তারকা সুয়ারেজের অসাধারণ এক গোলে 4 গোলের কোটা পূরণ করে লুই এনরিকের দল। এরপর অবশ্য 57 মিনিটে রিয়েস এবং 72 মিনিটে গামোইরা ব্যবধান কমান সেভিয়ার হয়ে। এরপর 81 মিনিটে কোনো প্রিয়াঙ্কার গোলে সেভিয়া সমতায় ফিরলে খেলা গড়ায় অতিরিক্ত সময়, যেখানে ম্যাচের 115 মিনিটে পেদ্রো গোল করে জয় এনে দেন বার্সাকে। আর এতেই বছরের 4র্থ শিরোপার উল্লাসে মাতে কাতালানরা। অনূর্ধ্ব 16 সাফ চ্যাম্পিয়নশিপের খবর। কিশোর সাফ ফুটবলে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে 4-0 গোলে উড়িয়ে দিয়েছে বাংলার কিশোররা। আর এই জয়ের ফলে সেমিফাইনাল নিশ্চিত করেছে গোলাম রাব্বানী জিলানির শিষ্যরা। অন্যদিকে বাংলাদেশের কাছে হেরে আসর থেকে বিদায় নিল লঙ্কানরা। রেকর্ড বইয়ের পাতা সমৃদ্ধ না হলেও ঘরের মাঠে উজ্জীবিত বাংলাদেশ অনেকটা আগ্রাসী আতিথ্য দেয় শ্রীলঙ্কা অনূর্ধ্ব 16 ফুটবল দলকে। আসরে এখনো পর্যন্ত একবারও সেমির মঞ্চে পা না রাখা লঙ্কানরা ম্যাচের শুরুতে ছিল কিছুটা রক্ষণাত্মক। সেই সুযোগে ম্যাচের শুরুতে ছোট ছোট পাসে সফরকারীদের রক্ষণ দুর্গ কাঁপিয়ে দেয় জিলানির শিষ্যরা। সুফলও আসে দ্রুত। ম্যাচের প্রথম মিনিটেই নিপুর দুর্দান্ত শট লঙ্কানদের জালের ঠিকানা খুঁজে পেলে উৎসবে মাতে পুরো স্টেডিয়াম। কিন্তু তা অফসাইডের খড়গে কাটা পড়লে হতাশ হতে হয় স্বাগতিক সমর্থকদের। কিন্তু মাত্র 3 মিনিট পর সফরকারী ডিফেন্ডারদের বোকা বানিয়ে হাজারো সমর্থকদের উল্লাসের উপলক্ষ এনে দেন নিপু। এর ঠিক 6 মিনিট পর নিপু লিড দ্বিগুণ করার সহজ সুযোগ হাতছাড়া করলে 1-0 গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় বাংলাদেশের তরুণ ফুটবলাররা। দ্বিতীয়ার্ধে গোলের জন্য আরও মরিয়া স্বাগতিকরা মুহুর্মুহুর আক্রমণে কাঁপিয়ে দিতে থাকে লঙ্কানদের রক্ষণ দুর্গ। কয়েক দফায় ব্যর্থ হলেও 60 মিনিটে আবেদিন রাকিবের দুর্দান্ত গোলে লিডটা দ্বিগুণ করে। 76 মিনিটে মোহাম্মদ শাওনের কর্নার কিক থেকে আতিকুজ্জামানের দর্শনীয় হেড গোলে জয় নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের তরুণ ফুটবলারদের। এখানেই শেষ নয়, ম্যাচ শেষ হওয়ার 4 মিনিট আগে লঙ্কানদের সেমির স্বপ্নে শেষ পেরেক ঠুকে দেন নিপু। ফলে সেমিফাইনালে ওঠার আনন্দে মাতে স্বাগতিক বাংলাদেশ অনূর্ধ্ব 16 ফুটবলাররা। দাপটের সাথে নিজেদের প্রথম ম্যাচটি জিতে বাংলাদেশের এখন লক্ষ্য গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে ওঠা। তবে পরের ম্যাচটি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন শক্তিশালী ভারতের সাথে হয় নতুন গেম প্ল্যান নিয়ে মাঠে নামবেন, এমনটি জানিয়েছেন বাংলাদেশের কোচ জিলানি। আব্দুল আহাদ, সময় সংবাদ, সিলেট।
এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বলার স্বাধীনতা ও সুযোগ সৃষ্টি করে দিয়েছে বর্তমান সরকার, বললেন প্রধানমন্ত্রী। কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত না দেওয়ার আহ্বান। যুক্তরাষ্ট্রের জিএসপি বঞ্চিত হওয়ায় বাংলাদেশের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণ নিয়ে শঙ্কা, টিকফা চুক্তিকে কাজে লাগানোর পরামর্শ বিশ্লেষকদের। সরকারি হাসপাতালগুলোর বহির্বিভাগে নেই পর্যাপ্ত চিকিৎসক, প্রেসক্রিপশন বাণিজ্যের অভিযোগ। চিকিৎসক সহ বেডের সংখ্যা বাড়ানোর দাবি কর্তৃপক্ষের। গাজীপুরে যাত্রীবাহী বাস ও প্রিজন ভ্যানের মুখোমুখি সংঘর্ষ। মানবতা বিরোধী অপরাধ মামলার 2 আসামি আমজাদ ও রিয়াজউদ্দিন গুরুতর আহত। এবং বাল্য বিয়েতে রাজি না হওয়ায় বরগুনায় স্কুল ছাত্রীর উপর নির্যাতন, পড়াশোনা চালিয়ে যেতে বাবা মা সহ 5 জনের বিরুদ্ধে মামলা করেছে ভুক্তভোগী কিশোরী। দর্শক, এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। যে কোনো বাংলালিংক, রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গেই থাকুন সময়।